আমাদের অ্যাকাউন্টসে ব্রাঞ্চ অ্যাকাউন্টের উপর সেশন চলছে। এই ব্রাঞ্চ অ্যাকাউন্টে আমি এর আগে দুটো ক্লাস দিয়েছি। ওই ক্লাসগুলোয় আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্টের যে প্রথম মেথডটা আছে সেটা হচ্ছে সিনথেটিক মেথড। ওই সিনথেটিক মেথডের ফর্মুলাটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরের ক্লাসে কিন্তু একটা প্রবলেম সলিউশন করে দিয়েছে, এটা বেশ স্ট্যান্ডার্ড প্রবলেম দেখে সেটা সলিউশন করেছিলাম। আজকে ওই সিনথেটিক মেথডেরই যদি তোমাদের একের বেশি ব্রাঞ্চ থাকে, হাতে পাও এরকম একের বেশি ব্রাঞ্চ আছে এইরকম কোনো কোম্পানির তুমি অ্যাকাউন্টস করছো, তাহলে তাদের অ্যাকাউন্টসটা কিভাবে করবে সেটা দেখাবো। একটা প্রবলেম আমি পড়ে দেখাচ্ছি, দেখো তোমাদের আগে পড়ে শুনিয়ে দিচ্ছি, যদিও তোমরা এটা স্ক্রিনে দেখতে পাবে। প্রবলেমটা এরকম আছে, মিস্টার আগরওয়াল কলকাতা স্টার্টেড অন 1/4/2018 2 branches, Chennai and Nagpur. All goods sold at the branch are received from head office at a invoice price 125% on cost. তাহলে আমরা বলছি ব্রাঞ্চ সমস্ত গুডস বিক্রি করে, তারা কিন্তু হেড অফিসের থেকে যেটা পায় সেটাই, আর কি প্রাইসে তাদেরকে পাঠানো হয়েছে 125% অন কস্ট, কস্টের উপর 125% করে। তার মানে কস্ট যদি 100 টাকা হয়, যার উপর বলবে তাকে বেস ধরবো, তাহলে কস্ট হচ্ছে এখানে বেস, তাহলে বেসটাকে কত ধরবো 100, তাহলে 100 যদি কস্ট হয় তাকে 125% করে পাঠিয়েছি, তাহলে ইনভয়েস প্রাইস কত 125, তাহলে তাতে লোডিং কত 25%, তাহলে লোডিং আছে 25%। কস্টের উপর যদি লোড করি 25-এর 100 করবো, আর ইনভয়েসের উপর যদি লোড করি তাহলে 25-এর 125 করবো, তার মানে 1/5। ঠিক আছে, অল দ্য এক্সপেন্সেস relating to the branch are paid by head office, and each branch has its own sales ledger and sends weekly statement. সে উইকলি স্টেটমেন্ট দেয় এবং সমস্ত কালেকশন যা হয় হেড অফিসকে পাঠিয়ে দেয় সমস্ত ব্রাঞ্চগুলোই। এবার এই বলেছে, এখানে বলেছে দ্য ফলোয়িং পার্টিকুলার্স রিলেটিং টু দ্য হাফ ইয়ার এন্ডেড 30th/9/2018 হ্যাজ বিন এক্সট্রাক্টেড ফ্রম দ্য উইকলি স্টেটমেন্ট সেন্ড বাই ব্রাঞ্চ। আর এখানে বলে দিয়েছে উইকলি স্টেটমেন্টে তোমরা কি কি পেয়েছো, সেখানে ক্যাশ সেল আছে, ক্রেডিট সেল আছে, সেলস রিটার্ন আছে, ডেটর্স আছে। ডেটর্সের কিন্তু কোনো তারিখ দেয়নি। আর ব্রাঞ্চ কি দেখো স্টার্ট হয়েছে সবে, যদি স্টার্ট করে তাহলে স্টার্টিংয়ে নিশ্চয়ই ওপেনিং কিছু থাকবে না, না থাকবে ওপেনিং স্টক, না থাকবে ওপেনিং ডেটর্স, তাহলে এই যে ডেটর্সের ব্যালেন্সটা দিয়েছে এটা তাহলে কি ডেটর্স, ক্লোজিং ডেটর্স। ঠিক আছে, ক্লোজিং ডেটর্সের ব্যালেন্স দিয়েছে, রেন্ট দিয়েছে, ব্যাড ডেট, স্যালারি, জেনারেল এক্সপেন্সেস, গুডস রিসিভ ফ্রম হেড অফিস, ইনভয়েস প্রাইসে বলে দিয়েছে, আর অ্যাডভার্টাইজমেন্ট আর ক্লোজিং স্টক দিয়েছে। তাহলে এখান থেকে বলেছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ব্রাঞ্চ অ্যাকাউন্ট অফ বোথ ব্রাঞ্চ। তাহলে দেখো আমরা যখন করব আমরা ব্রাঞ্চের, এখানে একটা সাদামাটাই প্রবলেমটা ছিল, এখানে গুড সেন্ড টু ব্রাঞ্চ, আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলবো, ব্রাঞ্চ অ্যাকাউন্টে দুটো কলম করবো, একটা চেন্নাই ব্রাঞ্চ একটা নাগপুর ব্রাঞ্চ। আমি কিন্তু টি ফর্মে করেছি, তোমরা কিন্তু অ্যাকাউন্টে ঘর কাটবে, ঘর কেটে যেরকম লিখতে হয় ডেবিট ক্রেডিট সেরকম লিখবে, তারপরে এখানে দুটো কলম করবে অ্যামাউন্টের, একটা চেন্নাইয়ের জন্য একটা নাগপুরের জন্য, ওই দিকটাও তোমরা ক্রেডিট দিকেও দুটো কলম করবে, একটা চেন্নাইয়ের জন্য নাগপুরের জন্য। ঠিক আছে, আর ব্রাঞ্চ অ্যাকাউন্ট এটা তারিখটা দিয়ে দেবে কবে আমরা করছি, অ্যাজ অন 30th/9/2018 বলেছে মনে হচ্ছে, তাহলে এরকম তারিখটা দিয়ে দিলাম। দিয়ে আমরা যখন ব্রাঞ্চ করি ওপেনিং ব্যালেন্স তো কিছু থাকবে না, কারণ ব্রাঞ্চ সবে স্টার্ট হয়েছে, তাহলে ওপেনিং ব্যালেন্স না লিখে গুড সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, আমি এখানে শর্টে লিখেছি, তোমরা কিন্তু পুরো লিখবে, পুরো স্পেলিং করে লিখবে, নইলে কিন্তু নাম্বার কাটে। তাহলে এখানে গুড সেন্ড টু ব্রাঞ্চ বলে এখানে দুটো ব্রাঞ্চের যা গুড সেন্ড আছে সেটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের ধরো সাপোজ এই গুড সেন্টের মধ্যে লোড আছে, তো ইনভয়েস প্রাইস আমরা পাঠিয়েছি, তো সেই লোডটাকে দেখো বাইদিকে ছাড়িয়ে দিয়েছি, তার কতটা করেছি এই গুড সেন্টের 1/5 মানে 25-এর 125। ঠিক আছে, করে বসিয়ে দিয়েছি। এইবার এখানে দেওয়া ছিল কি, আমাদের ব্রাঞ্চের কিছু এক্সপেন্সেস দেওয়া ছিল টু ব্যাংক বলে, রেন্ট, স্যালারিজ, জেনারেল এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট সবগুলো বসিয়ে দিয়েছি। এখানে বাই ব্যাংক বলে আমরা ক্যাশ সেলটা পেয়েছি, কালেকশন ফর্ম ডেটর্সটা আমাদের দেওয়া ছিল না, তার জন্য একটা ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট খুলেছি। ব্রাঞ্চ ডেটর্সের ওপেনিং ব্যালেন্স নেই, কিন্তু ক্রেডিট সেলটা দেওয়া ছিল, তার সাথে রিটার্ন দেওয়া আছে, ব্যাড ডেট দেওয়া আছে, আর ব্যালেন্স সিডিটা দেওয়া আছে। তাহলে এটা আমরা যদি টোটাল করি, টোটাল করে ব্যালেন্সিং ফিগার এখান থেকে কালেকশন বেরিয়ে যাবে, সেই কালেকশনটাকে এখানে তুলে নিয়েছি। ঠিক আছে, আর এই ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স আমরা কি করি, বাই ব্যালেন্স সিডি লিখে স্টকে, আর ডেটর্সের ব্যালেন্সটা এখানে ক্লোজিং ব্যালেন্সটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমাদের দেখছি এখানে স্টকটা যেটা আছে সেটা তো ইনভয়েস প্রাইসে, তাহলে তার তো একটা লোড আছে, সেই লোডটাকে তো উল্টো দিকে ছাড়াতে হবে, তাহলে উল্টো দিকে ছাড়ালে আমরা টু স্টক রিজার্ভ সিডি বলে আমরা এই স্টকের লোডটাকে ছাড়িয়েছি। কতটা করেছি, এখানে 45,000-এর 1/5,
এখানে 35,000-এর 1/5। তাহলে করে আমরা যেটা বসিয়েছি ওইটা হলো স্টক রিজার্ভ। এটা বসানো উচিত ছিল সিঁড়িটা নিচে, আমার নিচে জায়গা ছিল না বলে আমি এইখানটা ফাঁকা ছিল, এখানটা বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু নিচেই বসাবে, হ্যাঁ। এরপর আমাদের টোটালটা মেরে সেই টোটাল থেকে এই খরচগুলো বাদ দিয়েছি, প্রফিট বেরিয়ে গেছে। তাহলে এই যখন দুটো ব্রাঞ্চ থাকলে তখন আমাদের একটা এন্ট্রি এই অঙ্কটায় নেই, যেটা হচ্ছে একটা ব্রাঞ্চ গুডস ট্রান্সফার করেছে আর একটা ব্রাঞ্চকে। ওই এন্ট্রিটা থাকলে কিন্তু এই অঙ্কটা আরো বেশ ভালো হতো। সেইখানে কিন্তু তোমরা গুডস যদি একটা ব্রাঞ্চ অন্য ব্রাঞ্চকে ট্রান্সফার করে, ধরো সাপোজ চেন্নাই ব্রাঞ্চ নাগপুর ব্রাঞ্চকে ট্রান্সফার করছে, তাহলে চেন্নাইয়ের কাছে আমরা কি হিসাবে ট্রিটমেন্ট করব? সেলের মতো। আর নাগপুর সেটা রিসিভ করেছে, তাহলে নাগপুরের কাছে পারচেজের মতো, মানে টু দিকে এন্ট্রি করব। তাহলে আমরা করতাম কি, আমরা করতাম এখানে ধরো এইখানে চেন্নাই ব্রাঞ্চে লিখতাম, চেন্নাই ব্রাঞ্চে কি ব্রাঞ্চ লিখতাম, নাগপুর ব্রাঞ্চ বলে এই ট্রান্সফার বলে এইখানটা অ্যামাউন্ট বসাতাম, ঠিক আছে। আবার নাগপুর ব্রাঞ্চে কোথায় লিখতাম, টু দিকে এখানে লিখতাম টু, কি নাম লিখতাম, চেন্নাই ব্রাঞ্চ বলে ট্রান্সফার বলে এবার সেখানে এন্ট্রি করতাম কোথায়, চেন্নাই ব্রাঞ্চ লিখেছি, এন্ট্রিটা করতাম কোথায়, নাগপুরে। তাহলে আমাদের যে ব্রাঞ্চ ট্রান্সফার করবে তার কাছে সেলের মতো এন্ট্রি হবে, মানে কোথায় এন্ট্রি হবে, বাই দিকে। আর যে ব্রাঞ্চ রিসিভ করবে তার কাছে পারচেজের মতো এন্ট্রি হবে, মানে কোথায় এন্ট্রি হবে, টু দিকে। এবার তুমি বলবে এটাতেও তো লোডিং চেপে থাকবে, তাহলে এটার লোডিংও ছাড়া থাকবে উল্টো দিকে। আমরা চেন্নাই ব্রাঞ্চে এখানে যখন পাঠিয়েছি, এটা কি পাঠিয়েছি, ইনভয়েস প্রাইসে, তাহলে আমরা চেন্নাই ব্রাঞ্চেই এই গুডস ট্রান্সফারের উপর লোডটা চেন্নাই ব্রাঞ্চেই ছাড়াবো। আবার নাগপুরে যখন রিসিভ করেছে সেটা ইনভয়েস প্রাইসে হয়ে আছে, তাহলে এখানে বাই আবার ওই চেন্নাই ব্রাঞ্চ ট্রান্সফার ব্যাকেটে লোড লিখে সেটা ছাড়াবো কোথায়, নাগপুর ব্রাঞ্চেই। তাহলে যে ব্রাঞ্চের ঘরে এন্ট্রি করেছি আমরা কিন্তু তার লোডটা সেই ব্রাঞ্চের ঘরেই ছাড়াবো, অন্য ব্রাঞ্চের ঘরে নয়, ঠিক আছে। যে ব্রাঞ্চে এন্ট্রি করেছি সেই ব্রাঞ্চেই উল্টো দিকে ছাড়িয়ে দেবো লোডটা, তাহলেই হয়ে যাবে। এইবার আমাদের এইটা ধরো ডবল ব্রাঞ্চ, যদি ট্রিপল ব্রাঞ্চ থাকে তাহলে 3টে কলম করতে হবে, করে এইভাবে করতে হয়। তাহলে এখানে এক্সট্রা এন্ট্রি থাকে, মানে এইরকমই এন্ট্রি থাকে। এক্সট্রা এন্ট্রি মানে হচ্ছে এই গুডস ট্রান্সফারটা, একটা ব্রাঞ্চ অন্য ব্রাঞ্চকে যদি ট্রান্সফার করে তাহলে সেটা কি হবে, এটা দেওয়া থাকলেই অঙ্কটা পুরো কমপ্লিট ছিল। আর যেহেতু ব্রাঞ্চটা আমাদের স্টার্ট হয়েছে সবে, হ্যাঁ, স্টার্ট হয়েছে বলে ওপেনিং ব্যালেন্সগুলো নেই, নইলে ওপেনিং ব্যালেন্সে টু ব্যালেন্স বিডি বলে স্টক, ডেটর্স, পিটি ক্যাশ থাকতো, এখানেও ক্লোজিংয়ে থাকতো, ক্লোজিংয়ে সেটা আছে। তাহলে এই হচ্ছে টোটাল। যদি 2-3টে ব্রাঞ্চ থাকে তাহলে তাকে কিভাবে করবে সেটা দেখালাম। তাহলে এই প্রবলেম দেখালাম। এর পরের ক্লাসে আমি এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের একটা অন্য মেথড, পরের মেথডটা যেটা অ্যানালিটিক্যাল মেথড আছে, সেই অ্যানালিটিক্যাল মেথডের ফর্মুলাটা দেবো। তারপরের ক্লাসগুলোতে তার অ্যানালিটিক্যাল মেথডের কিছু প্রবলেম সলিউশন করে দেখাবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অ্যানালিটিক্যাল মেথডটাই বেশি পড়ে। এই ব্রাঞ্চ অ্যাকাউন্ট যেটা সিনথেটিক মেথড, এই মেথডে তবুও শিখে রাখা ভালো। কোনোদিন যদি হঠাৎ করে দিয়ে দেয় এইরকম প্রবলেম, তাহলে সেখানে করতে অসুবিধা হবে, তাই শিখে রাখাও। এখানে সেই জন্য আমি ক্লাস কম দিলাম, আমি 2টো প্রবলেম করে দিলাম আর একটা ফর্মুলাটা বুঝিয়েছি, 3টে ক্লাস দিলাম। তারপরে যদি অসুবিধা হয় আমাকে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আরও ক্লাস দেবো, ঠিক আছে। কিন্তু সিনথেটিক ব্রাঞ্চটা বেশি পড়ে বলে আমি ওই সিনথেটিক ব্রাঞ্চেরই বেশি প্রবলেম সলিউশন করে দেবো। তারপরে ধরো হোলসেল ব্রাঞ্চ আছে, সেখানেও প্রবলেমগুলো পড়ে, সেইখানেও প্রবলেম একটু বেশি সলিউশন করব, ঠিক আছে। আজকের মতো এটুকু, টাটা।